প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে তোমাদের আমি পর্যায় সারণী অধ্যায় নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। কেননা এই অধ্যায়টা থেকে তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং এই অধ্যায়টা থেকে দেখা যায় প্রত্যেকবারেই কোনো না কোনো প্রশ্নের অংশ অথবা সরাসরি একটা সৃজনশীল প্রশ্ন তোমাদের চলে আসে। তো এই অংশটা থেকে আজকে তোমাদের যে টপিকসটা নিয়ে আলোচনা করব পর্যায় সারণী, আশা করি যদি তোমরা ভালো করে মনোযোগ দিয়ে শুনো তাহলে তোমাদের এই পর্যায় সারণীর থেকে আর কোনো প্রকার সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। তো চলো এখন আমরা সরাসরি টপিক্সের মধ্যে চলে যাই। তো তোমাদের এই পর্যায় সারণীর মধ্যে যে মেইন টপিক্সগুলো তা হচ্ছে প্রথমে পর্যায় সারণীর পরিচিতি, এরপর হচ্ছে পর্যায় সূত্র, এখান থেকেই চলে আসছে আধুনিক পর্যায় সূত্র, এরপর হচ্ছে মৌলের অবস্থান নির্ণয়, অর্থাৎ ইলেকট্রন বিন্যাস করেই মৌলের অবস্থান নির্ণয়। এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নের জন্য। এরপর আমরা আলোচনা করব পর্যায় সারণীর মূল ভিত্তি কি, এটা নিয়ে আলোচনা। এরপর পর্যায় সারণীর মধ্যে কিছু ব্যতিক্রম লক্ষ্য করা যায় এটা। তারপর মৌলের পর্যাবৃত্ত ধর্ম, এই টপিক্সটাও গুরুত্বপূর্ণ ঘ নাম্বার প্রশ্নের জন্য, এই বিষয়টা নিয়েও আমরা আলোচনা করব। সর্বশেষ বিভিন্ন গ্রুপে বিভিন্ন নাম, বিভিন্ন মৌলের নাম, এই টপিক্সগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো চলো আমরা প্রথমে পর্যায় সারণীর পরিচিতি চলে যাই। পর্যায় সারণী তোমরা জানো যে 2016 সাল থেকে এ পর্যন্ত আবিষ্কৃত মোট মৌলের সংখ্যা হচ্ছে 118টি। তো এই 118টা মৌলকে সবগুলো মৌলের ধর্ম একই নয়, বিভিন্ন মৌলের ধর্ম দেখা যায় বিভিন্ন। তো এই ধর্মগুলোকে সবগুলো মৌলকে তার নিজ নিজ ধর্মের উপর সাজানোর জন্য একটা বিজ্ঞানীরা প্রচেষ্টা করেন। এই প্রচেষ্টাটা যার মাধ্যমে সম্পন্ন করছে সেটা হচ্ছে পর্যায় সারণী। তো তোমরা এই পর্যায় সারণীর সংজ্ঞাটা তোমাদের বইয়ে নেই, তোমরা সংজ্ঞাটা মনে রাখো বা লিখে রাখবা তোমাদের বইয়ের মধ্যে, কারণ এটাও আসে। তো আমি সংজ্ঞাটা তোমাদের লিখে দিচ্ছি, সংজ্ঞাটা তোমরা লিখে রাখবা। পর্যায় সূত্র হলো মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলীকে তাদের পারমাণবিক ভর অনুযায়ী সাজালে পর্যায়ক্রমে আবর্তিত হয়। আবারও বলি, পর্যায় সূত্রটি হলো মেন্ডেলিফের পর্যায় সূত্রটি হলো মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলীকে তাদের পারমাণবিক ভর অনুযায়ী সাজালে পর্যায়ক্রমে আবর্তিত হয়। বিজ্ঞানী মেন্ডেলিভ যে এই পর্যায় সূত্রটা দিছে, এই সূত্রটার মধ্যে কিছু সমস্যা দেখা যায়। এই সমস্যাটাকে সমাধান করে 1913 সালে বিজ্ঞানী মোসলে আরেকটি নতুন সূত্র প্রবর্তন করেন, যেটাকে আমরা বলি আধুনিক পর্যায় সূত্র। তাহলে আধুনিক পর্যায় সূত্রটি সেম একই, এই যে রাসায়নিক পারমাণবিক ভরের জায়গায় যে জায়গায় আছে পারমাণবিক ভর, বিজ্ঞানী মোসলে বলেন যে পারমাণবিক ভর অনুযায়ী সাজালে একটু সমস্যা দেখা যায়। এই সমস্যাটাকে সমাধান করে পারমাণবিক সংখ্যা দ্বারা সাজানো যায়। পারমাণবিক ভরের জায়গায় পারমাণবিক সংখ্যা যদি আমরা বলি তাহলে আর সমস্যাগুলো থাকে না। এই সমস্যাগুলো কি আসলে পর্যায় সূত্রতে, মেন্ডেলিফের পর্যায় সূত্রতে কি সমস্যাটা ছিল? এই সমস্যাটা ছিল এরকম, যদি আমরা পারমাণবিক ভর অনুযায়ী সাজাই তাহলে দেখা যায় যে সবচেয়ে কম মানে নিম্ন মানের যে পারমাণবিক ভরটা আছে এটাকে পর্যায় সারণীতে আগে স্থান দিতে হয়, আর তারপরে যে বেশি মানটা আছে এটাকে পর্যায় সারণীতে পরে স্থান দিতে হয়। তো এই হিসাবে দেখলে কিছু কিছু মৌলের মধ্যে সমস্যা দেখা যায়, যেমন আর্গন এবং পটাশিয়াম এই দুটার মধ্যে সমস্যা দেখা যায়। সমস্যাটা কি? আর্গনের পারমাণবিক ভর হচ্ছে 40, আর্গন হচ্ছে 40, অপরদিকে পটাশিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 39। তো দেখা যায় পারমাণবিক ভর যদি সাজাই তাহলে আগে পটাশিয়ামকে স্থান দিতে হয়, তারপর আর্গনকে স্থান দিতে হয়। তো পটাশিয়ামকে যদি আমরা স্থান দিই তাহলে পটাশিয়াম আমরা জানি 1 নম্বর গ্রুপের মৌল, কিন্তু 1 নম্বর থেকে সে 18 নম্বর অর্থাৎ নিষ্ক্রিয় মৌলের সঙ্গে স্থান পায়। কিন্তু প্রকৃতপক্ষে পটাশিয়াম হচ্ছে ক্ষার ধাতু। সো
অপরদিকে আর্গন হচ্ছে নিষ্ক্রিয় মৌল, কিন্তু এই নিষ্ক্রিয় মৌলটা যদি পারমাণবিক ভর অনুযায়ী সাজানো হয় তাহলে তাকে 1 নম্বর গ্রুপে স্থান দিতে হয়, যে ক্ষেত্রে 1 নম্বর গ্রুপের মৌলগুলো হচ্ছে ক্ষার ধাতু। তো এই সমস্যাগুলো থেকেই যায় কিছু কিছু মৌলের ক্ষেত্রে। এই জন্য পরবর্তীতে পর্যায় সূত্রটাকে সংশোধন করে বিজ্ঞানী মোসলে আধুনিক পর্যায় সূত্র দেন। আধুনিক পর্যায় সূত্রটা হচ্ছে এরকম: মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলীকে তাদের এই পারমাণবিক সংখ্যা অনুযায়ী সাজালে পর্যায়ক্রমে আবর্তিত হয়। অর্থাৎ যেখানে ছিল পারমাণবিক ভর সেখানে পারমাণবিক সংখ্যা দ্বারা পরিবর্তন করে দেওয়া হয়, তাহলে আর এই যে আর্গন এবং পটাশিয়ামের মধ্যে যে সমস্যাটা, এই সমস্যাটা আর থাকে না, এটা উঠে যায়। অর্থাৎ তখন আমরা 19 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট হচ্ছে পটাশিয়াম হচ্ছে 19, অপরদিকে আর্গন হচ্ছে 18। তো স্বাভাবিকভাবেই পারমাণবিক সংখ্যা অনুযায়ী সাজালে আর্গনকে আগে, তারপর পটাশিয়ামকে স্থান দিতে হয়। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। এখন আমরা যে গুরুত্বপূর্ণ একটি টপিকসে চলে যাব, তা হচ্ছে ইলেকট্রন বিন্যাস করে মৌলের অবস্থান নির্ণয়। ইলেকট্রন বিন্যাস করে মৌলের অবস্থান নির্ণয়। তো ইলেকট্রন বিন্যাস করতে গিয়ে তোমরা ইলেকট্রন বিন্যাস নিশ্চয় করতে পারো। তো ইলেকট্রন বিন্যাস অবস্থান নির্ণয় করতে গিয়ে 3টা ধাপ আমরা ফলো করব। 3টা ধাপ ফলো করলে যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস আমরা সহজেই করে তার গ্রুপ এবং পর্যায় সংখ্যা নির্ণয় করতে পারবো। তো পর্যায় সংখ্যা ইলেকট্রন বিন্যাস করার পর সর্বশেষ যে পর্যায়টা আসবে বা সর্বশেষ যে সংখ্যাটা আসবে এটাকে আমরা ধরে নেব পর্যায় সংখ্যা। পর্যায় সংখ্যা ইলেকট্রন বিন্যাস করলেই আমরা বুঝতে পারবো যে এটাই পর্যায় সংখ্যা, কিন্তু সমস্যাটা হচ্ছে আমাদের গ্রুপ সংখ্যা। এখন আমরা গ্রুপ সংখ্যাটা নির্ণয় করব। বলছি 3টা ধাপ, তার মধ্যে 1 নম্বর ধাপ হচ্ছে, 1 নম্বর ধাপটা হচ্ছে দেখবা যে ইলেকট্রন বিন্যাস করার পর সর্বশেষ কক্ষপথে যদি শুধুমাত্র এস অরবিটাল থাকে এবং তার পূর্বে ডি অরবিটাল না থাকে, তাহলে এস অরবিটালের ইলেকট্রন সংখ্যাই হচ্ছে ওই মৌলের গ্রুপ সংখ্যা। আমরা একটা মৌলে ইলেকট্রন বিন্যাস করি, সোডিয়াম। তোমরা জানো পারমাণবিক সংখ্যা 11, ইলেকট্রন বিন্যাস করলে হয় 1s2 2s2 2p6 3s1। খেয়াল করো সর্বশেষ কক্ষপথে এখানে হচ্ছে 3, তাহলে এর পর্যায় সংখ্যা হচ্ছে 3, যেহেতু 3 এ গেছে পর্যায় সংখ্যা 3। এখন গ্রুপ সংখ্যা বলছি সর্বশেষ কক্ষপথে যদি শুধুমাত্র এস অরবিটাল থাকে, তাহলে খেয়াল করো শেষ কক্ষপথে এস অরবিটাল আছে, কিন্তু তার পূর্বের যে কক্ষপথটা আছে সেখানে এস এবং পি কিন্তু ডি নেই, যার কারণে এই এস এর ইলেকট্রন সংখ্যা আছে ওই মৌলের গ্রুপ সংখ্যা। অর্থাৎ আমরা নির্দ্বিধায় বলতে পারি সোডিয়ামের ইলেকট্রন সংখ্যা যেহেতু শেষ কক্ষপথে এস এ 1 গেছে, তাহলে সোডিয়াম 3 নম্বর পর্যায়ের 1 নম্বর গ্রুপের মৌল। একইভাবে আমরা যদি আরেকটা মৌলে ইলেকট্রন বিন্যাস করি, ম্যাগনেসিয়াম 12, ইলেকট্রন বিন্যাস করলে হবে 1s2 2s2 2p6 3s2। খেয়াল করো এখানে শেষ কক্ষপথে এসে 2টা ইলেকট্রন সংখ্যা চলে আসে, যার কারণে এখানে গ্রুপ সংখ্যা হচ্ছে 2। আশা করি বুঝতে পারছো। এখন আমরা 2 নম্বর ধাপে চলে যাব। 2 নম্বর ধাপটি হচ্ছে, এখানে আমরা শুধুমাত্র এস পাইলাম, এখন এস না পেয়ে পিও তো পেতে পারি। তো শেষ কক্ষপথে যদি এস এবং পি থাকে, শেষ কক্ষপথে এস এবং যদি পি থাকে, তাহলে এস এবং পি অরবিটালে ইলেকট্রন সংখ্যাকে প্রথম যোগ করব। যোগ করার পর এর সঙ্গে অতিরিক্ত করে 10 যোগ করে দিলেই যে মান আসবে সেটা হচ্ছে গ্রুপ সংখ্যা। যেমন আমরা যদি অ্যালুমিনিয়ামের ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 2p6 3s2 3p1। খেয়াল করো শেষ কক্ষপথ আছে 3, অর্থাৎ এস এর মধ্যে আছে 2টা ইলেকট্রন এবং পি তে আছে একটা ইলেকট্রন, অর্থাৎ শেষ কক্ষপথ এস পি দুটাই চলে আসছে। তাহলে আমরা এর গ্রুপ সংখ্যা নির্ণয় করতে পারবো। এস এর মধ্যে আছে 2, পি তে আছে 1, 3, 3 এর সঙ্গে অতিরিক্ত করে যোগ করে দেব আমরা 10, তার মানে
3 আর 10 যোগ করলে হচ্ছে 13। তাহলে আমরা নির্দ্বিধায় বলে দিতে পারি যে অ্যালুমিনিয়ামের গ্রুপ সংখ্যা হচ্ছে 13 এবং পর্যায় সংখ্যা হচ্ছে 3, যেহেতু এটা 3 নম্বর পর্যায়ে চলে আসছে। এরকম করে তোমরা চাইলে বোরনের ইলেকট্রন বিন্যাস করতে পারো। বোরন, এটা তোমাদের কাজ, তোমরা করে দেখবা 13 নম্বর গ্রুপেই এর স্থান চলে যাচ্ছে। এখন আমরা 3 নম্বর গ্রুপ সংখ্যা নির্ণয়ের জন্য যে টপিকটা তা হচ্ছে আমরা পড়লাম এস পি, এখনো বাকি আছে আমাদের ডি। সো যদি শেষ কক্ষপথে শুধুমাত্র এস অরবিটাল থাকে, তার পূর্বের যে কক্ষপথটা আছে এই কক্ষপথটাতে যদি ডি অরবিটাল থাকে, তাহলে এস এবং ডি এর ইলেকট্রন সংখ্যা হচ্ছে ওই মৌলের গ্রুপ সংখ্যা। যেমন আমরা যদি আয়রনের ইলেকট্রন বিন্যাস করি, এফি আয়রন, আয়রন তোমরা জানো 26, ইলেকট্রন বিন্যাস করলে হবে 1s2 2s2 2p6 3s2 3p6 3d4s2 দিতে 6টা। খেয়াল করো সর্বশেষ কক্ষপথটা আছে এখানে কিন্তু এস। 1 নম্বর গ্রুপে 1 নম্বর কৌশলে বলছিলাম শেষ কক্ষপথে থাকবে এস, এখানে শেষ কক্ষপথে আছে এস। দুইটার মধ্যে পার্থক্য শেষের আগে ডি নেই, কিন্তু 3 নম্বর ধাপে শেষ কক্ষপথের পূর্বে ডি অরবিটাল আছে, যার কারণে আমরা ডি এবং এস এর ইলেকট্রন সংখ্যা যোগ করলেই এর গ্রুপ সংখ্যা নির্ণয় করতে পারবো। অর্থাৎ ডি তে এখানে ইলেকট্রন আছে 6টি এবং এস এ আছে ইলেকট্রন 2টি, 6 আর 2 যোগ করলে চলে আসতেছে 8। অর্থাৎ আয়রন পর্যায় সারণীতে 8 নম্বর গ্রুপে অবস্থিত। এভাবে তোমরা এই যে 118টা মৌল আছে এই মৌলগুলোকে সবগুলোকেই ইলেকট্রন বিন্যাস করলেই তোমরা পর্যায় সংখ্যা এবং গ্রুপ সংখ্যা নির্ণয় করতে পারবো। যত তোমরা প্র্যাকটিস বেশি করবে ততই তোমাদের জন্য এই বিষয়টা সহজ হয়ে যাবে। আরেকটু গুরুত্ব দিয়ে বলি, এই যে পর্যায় সারণীর যে গুরুত্বপূর্ণ আলোচনা তা হচ্ছে কিন্তু এই ইলেকট্রন বিন্যাস। তোমাদের এই প্রশ্নটাই গ নম্বরে করা হয় যে এই মৌলগুলো সরাসরি মৌল না দিয়ে সাংকেতিক চিহ্ন দেওয়া থাকে, এই সাংকেতিক চিহ্নের মৌলগুলোকে চিহ্নিত করে এই মৌলগুলোর পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় করো। সো এই টপিকসটা খুবই গুরুত্বপূর্ণ, আশা করি তোমরা বুঝতে পারছো। এরপর আসি আমরা পর্যায় সারণীর মূল ভিত্তি কি। এখানে তোমাদের অনেকের সমস্যা থাকে, বিশেষ করে এমসিকিউ এই প্রশ্নটা আছে, পর্যায় সারণীর মূল ভিত্তি কোনটি? অপশন দেওয়া থেকে পারমাণবিক সংখ্যা, পারমাণবিক ভর, ইলেকট্রন বিন্যাস অথবা অন্য কোনো কিছু একটা থাকতে পারে। এখন আমরা দেখব পর্যায় সারণী আসলে কোনটি মূল ভিত্তি। আসলে পর্যায় সারণীর মূল ভিত্তি হচ্ছে এই ইলেকট্রন বিন্যাস। পর্যায় সারণীর মূল ভিত্তি হচ্ছে ইলেকট্রন বিন্যাস। কেন ইলেকট্রন বিন্যাস পর্যায় সারণীর মূল ভিত্তি হলো? এর কারণ দেখো, আমরা অলরেডি একটু আগেই করলাম পর্যায় ইলেকট্রন বিন্যাসের মাধ্যমেই পর্যায় সারণীতে মৌলটি কত নম্বর পর্যায়, কত নম্বর গ্রুপ এটা জানতে পারছি। এছাড়াও আমরা ইলেকট্রন বিন্যাস করার পর দেখতে পারি মৌলটা ধাতু নাকি অধাতু। যদি শেষ কক্ষপথে 1 2 3 থাকে তাহলে সেটাকে আমরা বলি, ইলেকট্রন সংখ্যা 1 2 3 থাকলে সেটা হচ্ছে নির্দ্বিধায় বলতে পারো তোমরা ধাতু। তো আমরা ইলেকট্রন বিন্যাস করে জানতে পারি মৌলগুলো ধাতু নাকি অধাতু। এছাড়াও আমরা ইলেকট্রন বিন্যাস করেই বুঝতে পারি মৌলগুলো কোন গ্রুপের এবং তার ধর্মটা কি। যেমন 1 নম্বর গ্রুপের মৌলগুলো যদি ইলেকট্রন বিন্যাস করি তাহলে শেষ কক্ষপথে প্রত্যেকটারই একটা করে ইলেকট্রন পাবো, অর্থাৎ এটা আমরা বুঝেই যাব যে এটা হচ্ছে ক্ষার ধাতু। একইভাবে 2 নম্বর গ্রুপের মৌলগুলোকে যদি ইলেকট্রন বিন্যাস করি তাহলে সেগুলোকে আমরা পেয়ে যাব শেষ কক্ষপথে 2টা করে ইলেকট্রন, অর্থাৎ এটা হচ্ছে মৃৎ ক্ষার ধাতু। 3 থেকে 13 পর্যন্ত যে গ্রুপের মৌলগুলো আছে এগুলোকে বলে আমরা অবস্থান্তর মৌল। এরপর সর্বশেষ ডান দিকে যে গ্রুপটা আছে এটাকে আমরা বলি নিষ্ক্রিয় মৌল, অর্থাৎ 18 নম্বর গ্রুপ। এর আগে আরেকটি আছে 17 নম্বর গ্রুপ, একে বলা হয় হ্যালোজেন গ্রুপের মৌল। এভাবে আমরা ইলেকট্রন বিন্যাস করে মৌলটির সম্বন্ধে বিস্তারিত জানতে পারি, যার কারণে আমরা বলতে পারি যে পর্যায় সারণীর মূল ভিত্তি হচ্ছে ইলেকট্রন বিন্যাস। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পারছো। এখন এসে আমরা পর্যায় সারণীর কিছু মৌলের ব্যতিক্রম।
একে প্রথম হচ্ছে হাইড্রোজেন। হাইড্রোজেন 1 নম্বর গ্রুপের মৌল। ইলেকট্রন বিন্যাস করলে আমরা পাই 1s1, অর্থাৎ ইলেকট্রন বিন্যাস থেকে দেখতে পাচ্ছি এটা 1 নম্বর গ্রুপের মৌল। তো যেহেতু 1 নম্বর, আসলে 1 নম্বর গ্রুপের মৌলগুলো হচ্ছে সবগুলোই ধাতু, একমাত্র হাইড্রোজেন হচ্ছে অধাতু। তো হাইড্রোজেন অধাতু হওয়া সত্ত্বেও একে দেখো 1 নম্বর গ্রুপে দেওয়া হয়েছে, যদিও 1 নম্বর গ্রুপে সবগুলো মৌলই হচ্ছে ধাতু। তাহলে কেন দেওয়া হলো? এই 1 নম্বর গ্রুপে স্থান দেওয়ার মূল কারণটাই হচ্ছে এর ইলেকট্রন বিন্যাস। একটু আগে যে বিষয়টা আলোচনা করলাম, ইলেকট্রন বিন্যাসের পর্যায় সারণী মূল ভিত্তি, এখান থেকেই আমরা দেখতে পারি যে হাইড্রোজেন ইলেকট্রন বিন্যাস করলে শেষ কক্ষপথে যেহেতু একটি মাত্র ইলেকট্রন আছে, আর আমরা জানি শেষের ইলেকট্রন সংখ্যা হচ্ছে ওই মৌলের গ্রুপ সংখ্যা। সো 1 নম্বর গ্রুপের, এজন্য হাইড্রোজেনকে অধাতু হওয়া সত্ত্বেও ইলেকট্রন বিন্যাসের উপর ভিত্তি করে 1 নম্বর গ্রুপে স্থান দেওয়া হয়েছে। এরপর আসি হিলিয়াম। পারমাণবিক সংখ্যা হচ্ছে 2, একে ইলেকট্রন বিন্যাস করা হচ্ছে 1s2। একটু আগে যেমন বললাম হাইড্রোজেনকে একে ইলেকট্রন বিন্যাসের উপর ভিত্তি করে দেওয়া হয়েছে, ঠিক তদ্রূপভাবে তো হিলিয়ামকেও তাহলে 2 নম্বর গ্রুপে দেওয়া দরকার ছিল। কিন্তু দেখো তোমরা পর্যায় সারণী খুলে দেখবা হিলিয়ামকে 18 নম্বর গ্রুপে স্থান দেওয়া হয়েছে। তো এখানে ইলেকট্রন বিন্যাসের উপর ভিত্তি করে একে স্থান দেওয়া হয়নি। কেন এরকম করা হলো? তো এটা দেওয়ার মূল কারণটি হচ্ছে হিলিয়াম 2 নম্বর গ্রুপের মৌলগুলো আমরা জানি মৃৎক্ষার ধাতু, কিন্তু হিলিয়াম এ হচ্ছে নিষ্ক্রিয় মৌল। তো একে যদিও ইলেকট্রন বিন্যাসে আছে 2 ইলেকট্রন সংখ্যা শেষ কক্ষপথ, তারপরও একে ইলেকট্রন বিন্যাসের উপর ভিত্তি করে 2 নম্বর গ্রুপে স্থান না দিয়ে 18 নম্বর গ্রুপে স্থান দেওয়া হয়েছে। এর মূল কারণ হচ্ছে 18 নম্বর গ্রুপের মৌলগুলো যে রাসায়নিক ধর্ম তা হচ্ছে নিষ্ক্রিয়, হিলিয়ামেরও ঠিক একই নিষ্ক্রিয় ধর্ম পাওয়া যায়, বিধায় হিলিয়ামকেও 18 নম্বর গ্রুপে স্থান দেওয়া হয়েছে, 2 নম্বর গ্রুপে স্থান দেওয়া হয়নি। আশা করি বিষয়টা বুঝতে পারছো। এখন আমরা আসবো সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক, যেটা মৌলের পর্যাবৃত্ত ধর্ম। মৌলসমূহের পর্যাবৃত্ত ধর্ম। তোমাদের ঘ নাম্বার প্রশ্নের মধ্যে এই অংশটুকু আলোচনা করা আসে প্রশ্ন, যে পারমাণবিক আকার পর্যাবৃত্ত ধর্মের মধ্যে আছে পর্যাবৃত্ত ধর্ম। এখান থেকে আমরা পাই পারমাণবিক আকার, তারপর পাই তড়িৎ ঋণাত্মকতা, আয়নীকরণ শক্তি, এই বিষয়গুলো নিয়ে আমরা এখান থেকে জানতে পারবো। আসি পর্যাবৃত্ত ধর্ম। পর্যাবৃত্ত ধর্ম আলোচনা করার আগে আরেকটু আলোচনা দিই ধাতু এবং অধাতু। ধাতু হচ্ছে সাধারণত স্বাভাবিক অবস্থায় যদি বলি, যেগুলো মৌল দেখতে চকচকে, আঘাত করলে ঠুনঠুন শব্দ হয়, এগুলো হচ্ছে ধাতু। এটা সনাতন ধর্ম সংজ্ঞা, সনাতন সংজ্ঞা। কিন্তু এখন বর্তমান সংজ্ঞা অনুযায়ী, আধুনিক সংজ্ঞা অনুযায়ী আমরা বলবো যে সমস্ত মৌল সর্বশেষ কক্ষপথে এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ করতে পারে, এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয়, সেগুলো হচ্ছে ধাতু। আর যেগুলো মৌল শেষ কক্ষপথ থেকে এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয়, সেগুলো হচ্ছে অধাতু। ধাতুর সংজ্ঞাটা যদি এভাবে লিখে দেই, তোমরা লিখে রাখবা, ধাতু যে সকল মৌল সর্বশেষ কক্ষপথ থেকে এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয় তাদেরকে বলে ধাতু। যেমন সোডিয়াম সর্বশেষ কক্ষপথ থেকে একটা ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাসে পরিণত হয়। একইভাবে ম্যাগনেসিয়াম সর্বশেষ কক্ষপথ থেকে 2টা ইলেকট্রন ত্যাগ করে ম্যাগনেসিয়াম 2+ আয়নে পরিণত হয়। ঠিক একইভাবে অধাতুর সংজ্ঞা হচ্ছে যে সকল মৌল এক বা সর্বশেষ কক্ষপথ থেকে এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ করে এই ধনাত্মকের জায়গায় লিখবা হচ্ছে ঋণাত্মক আয়নে পরিণত হয়, তাদেরকে বলা হয় অধাতু। যেমন ক্লোরিন শেষ কক্ষপথে দেখা যায় 7টি, এখানে একটা ইলেকট্রন গ্রহণ করে Cl- আয়নে পরিণত হয়। ক্লোরিন একটি অধাতু।
আশা করি বিষয়টা বুঝতে পারছো। এখন আসো আমরা চলে যাই পর্যাবৃত্ত ধর্ম, পারমাণবিক আকার। তাহলে পারমাণবিক আকার একটি পর্যাবৃত্ত ধর্ম, মৌলের পারমাণবিক আকার একটি পর্যাবৃত্ত ধর্ম। কিভাবে? এই কারণ একই পর্যায়ের মৌলগুলো বাম দিক থেকে যখন ডান দিকে যাওয়া যায় তখন দেখা যায় পারমাণবিক ব্যাসার্ধটা অর্থাৎ পারমাণবিক আকারটা আস্তে আস্তে কমতে থাকে, হ্রাস পেতে থাকে। আবার বলি, একই পর্যায়ের মৌলগুলো যখন আমরা বাম দিক থেকে এভাবে ডান দিকে যাই তখন পারমাণবিক ব্যাসার্ধ বা পারমাণবিক আকার আস্তে আস্তে কমতে থাকে। এই কমার কারণটা কি? এই কমার কারণটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস করেই দেখতে পারি আমরা এই কারণটা কি। যেমন সোডিয়াম এর ইলেকট্রন বিন্যাস করলে আমরা পাবো 1s2 2s2 2p6 3s1, শেষ কক্ষপথে আছে একটি ইলেকট্রন। এরপরে আমরা জানি ম্যাগনেসিয়াম একইভাবে ইলেকট্রন আসবে শেষ কক্ষপথে দুইটা, অ্যালুমিনিয়াম এভাবে আসবে শেষ কক্ষপথে 3s2 3p1 অর্থাৎ তিনটা। তো পারমাণবিক ব্যাসার্ধটা কমার মূল কারণটা হচ্ছে এর ইলেকট্রন বিন্যাস, অর্থাৎ মৌলগুলো ইলেকট্রন বিন্যাস করলে দেখা যায় প্রত্যেকটা মৌলেরই শেষ কক্ষপথ থেকে একটা করে ইলেকট্রন সংখ্যা বাড়তেছে, কিন্তু ইলেকট্রনের স্তর সংখ্যা বা পর্যায় সংখ্যা বাড়তেছে না। তো ইলেকট্রন সংখ্যা বাড়ার কারণে নিউক্লিয়াস কর্তৃক এর আকর্ষণ ক্ষমতাটা বেশি হয়ে যায়। আবারও বলি, ইলেকট্রন সংখ্যা যখন আস্তে আস্তে বাড়তেছে তখন নিউক্লিয়াসের প্রতি এর আকর্ষণ ক্ষমতাটা বেড়ে যাচ্ছে, যার কারণে যে বস্তুর প্রতি আকর্ষণ ক্ষমতাটা বেশি তাকে বেশি চাপ দিবে। সো নিউক্লিয়াস এই মৌলগুলোকে আস্তে আস্তে চাপ দিয়ে নিয়ে আসবে, ফলে সেই মৌলগুলোর ব্যাসার্ধটা আস্তে আস্তে কমে যাবে। অর্থাৎ এখানে আছে 1 ইলেকট্রন সংখ্যা শেষ কক্ষপথে, এখানে আছে 2, এখানে আছে 3, অর্থাৎ সোডিয়াম 1 ম্যাগনেসিয়াম 2 অ্যালুমিনিয়াম 3। স্বাভাবিকভাবেই 1 2 3 এই 3 এর মধ্যে 3 এর প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ ক্ষমতাটা বেশি থাকবে, ফলে একে বেশি পরিমাণ চাপ দিয়ে নেবে, যার কারণে এর ব্যাসার্ধটা আস্তে আস্তে কমে যাবে। অর্থাৎ আমরা এই সোডিয়াম ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম দেখো একই পর্যায়ের, এরপর আমরা যখন আরো মৌলগুলো সোডিয়াম ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম সিলিকন ফসফরাস সালফার এভাবে গেলেই দেখবা আস্তে আস্তে পারমাণবিক ব্যাসার্ধটা কমতে থাকবে। অর্থাৎ এই তিনটার মধ্যে যদি আমরা কম্পেয়ার করি তাহলে আমরা আকার পাচ্ছি সবচেয়ে বড় হচ্ছে সোডিয়াম, তার থেকে ছোট হচ্ছে ম্যাগনেসিয়াম, তার থেকে ছোট হচ্ছে অ্যালুমিনিয়াম। সোডিয়াম বড়, তার থেকে ছোট হচ্ছে ম্যাগনেসিয়াম, তার থেকে ছোট হচ্ছে অ্যালুমিনিয়াম। তো এই প্রশ্নটা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ আসে যে যে কোনো মৌল থাকতে পারে, এই মৌলগুলোর কোন মৌলটির আকার সবচেয়ে ছোট অথবা কোন মৌলটির আকার সবচেয়ে বড় ব্যাখ্যা করো। অথবা প্রশ্ন হতে পারে এরকম যে এই মৌলগুলোর পারমাণবিক ব্যাসার্ধের বা পারমাণবিক আকারের ক্রম বিশ্লেষণ করো। যদি এই ক্রম কথাটা থাকে তাহলে অবশ্যই তোমাদের এইভাবে ক্রম আকারে দেখাতে হবে, অর্থাৎ কোন মৌলটি বড় এবং কোন মৌলটি ছোট এই ক্রমের মাধ্যমে দেখাতে হবে। এটা আমরা দেখলাম পারমাণবিক আকার পর্যায়ের ক্ষেত্রে। এখন যদি আমরা আসি গ্রুপ ভিত্তিক সম্পর্কের ক্ষেত্রে, গ্রুপের ক্ষেত্রে আমরা দেখব যে একই পর্যায়ের একই গ্রুপের মৌলগুলো যখন উপর থেকে নিচের দিকে আসে তখন পারমাণবিক ব্যাসার্ধটা আস্তে আস্তে বাড়তে থাকে, পর্যায়ের ক্ষেত্রে কমবে আর গ্রুপের ক্ষেত্রে পারমাণবিক ব্যাসার্ধটা বাড়বে। বাড়ার কারণ কি? ওই একই কারণ, যখন আমরা ইলেকট্রন বিন্যাস করি তখন দেখি যে প্রত্যেকটার শেষ কক্ষপথে একই ইলেকট্রন সংখ্যা থাকে, কিন্তু ইলেকট্রনের স্তর সংখ্যা আস্তে আস্তে বেড়ে যায়। ইলেকট্রনের স্তর সংখ্যা, আমরা যদি 1 নম্বর গ্রুপের মৌলগুলো ইলেকট্রন বিন্যাস করি, দেখো প্রথমে আছে লিথিয়াম 1s2 2s1, ধাপ হচ্ছে 2টা 1 2, তার ঠিক নিচে আছে সোডিয়াম 1s2 2s2 2p6 3s1। দেখো এখানে কক্ষপথ ছিল 2টা, এখন কক্ষপথ চলে আসছে 3টা,
ঠিক একইভাবে পটাশিয়ামের কক্ষপথ চলে যাচ্ছে 4টা, অর্থাৎ 4 নম্বর পর্যায়ে চলে গেছে। এভাবে তার ঠিক নিচ বরাবর করলে আরো পর্যায় 5-6 চলে যাবে। তো আমরা দেখি লিথিয়ামের ক্ষেত্রেও শেষ কক্ষপথে একটি ইলেকট্রন, সোডিয়ামের ক্ষেত্রে শেষ কক্ষপথে একটি ইলেকট্রন, পটাশিয়ামের ক্ষেত্রে শেষ কক্ষপথে একটি ইলেকট্রন। তো এখানে কিন্তু ইলেকট্রন সংখ্যার কোনো পরিবর্তন হচ্ছে না, কিন্তু স্তর সংখ্যা অর্থাৎ পর্যায় সংখ্যা বাড়তেছে। পর্যায় সংখ্যা বাড়া মানে কি? আস্তে আস্তে থেকে নিউক্লিয়াস থেকে দূরে চলে যাওয়া। পর্যায় সংখ্যা বাড়া মানে নিউক্লিয়াস থেকে এর দূরত্বটা বেড়ে যাওয়া। যতই দূরত্ব বেড়ে যাবে ততই পারমাণবিক ব্যাসার্ধটা আস্তে আস্তে আরো এরকম বড় হতে থাকবে, যার কারণে আমরা বলতে পারি যে একই গ্রুপের ক্ষেত্রে মৌলগুলো যখন উপর থেকে নিচের দিকে আসা যায় তখন পারমাণবিক ব্যাসার্ধ আস্তে আস্তে বাড়তে থাকে। বাড়ার কারণ হচ্ছে নিউক্লিয়াসের থেকে দূরত্ব বেড়ে যাওয়া এবং নিউক্লিয়াস শেষ কক্ষপথগুলো একই ইলেকট্রন থাকা। আশা করি বিষয়টা বুঝতে পারছো। এখন এখান থেকে যদি আমরা চলে যাই তড়িৎ ঋণাত্মকতা এবং আয়নীকরণ শক্তির মধ্যে, তাহলে আমরা দেখতে পাই তোমাদের তড়িৎ ঋণাত্মকতা, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, এই সংজ্ঞাগুলো বইয়ের মধ্যে দেওয়া আছে, সুন্দর করে বই থেকে তোমরা মুখস্থ করে নিবা, আমি লিখে দিচ্ছি না। এখান থেকে আমি শুধুমাত্র এতটুকু চাই যে পারমাণবিক ব্যাসার্ধ থেকে তড়িৎ ঋণাত্মকতা, আয়নীকরণ শক্তি বাইর করার একটি কৌশল। প্রশ্নটা হতে পারে যে কিছু মৌল দেওয়া থাকলে এই মৌলগুলোর তড়িৎ ঋণাত্মকতার ক্রম ব্যাখ্যা করুন। তাহলে তড়িৎ ঋণাত্মকতা বাইর করতে গেলে বা আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি বাইর করতে গেলে প্রথম পারমাণবিক ব্যাসার্ধ বাইর করতে হবে। আবারও বলি, তড়িৎ ঋণাত্মকতা, আয়নীকরণ শক্তি বা ইলেকট্রন আসক্তি বাইর করতে গেলে প্রথমে পারমাণবিক ব্যাসার্ধের ক্রম বাইর করতে হবে, পারমাণবিক ব্যাসার্ধ বাইর করতে হবে আগে। পারমাণবিক ব্যাসার্ধ যার কম, মানে পারমাণবিক ব্যাসার্ধ যার ছোট, তার তড়িৎ ঋণাত্মকতা, আয়নীকরণ শক্তি বা ইলেকট্রন আসক্তির মান বেশি। অর্থাৎ পারমাণবিক আকার যে মৌলটির ছোট সেটার ক্ষেত্রে তড়িৎ ঋণাত্মকতা, আয়নীকরণ শক্তি, আয়নীকরণ বিভব অথবা ইলেকট্রন আসক্তির মান বেশি। এটা আমরা ইলেকট্রন বিন্যাস করলেই এই পারমাণবিক ব্যাসার্ধ বাইর করতে পারবো। পারমাণবিক ব্যাসার্ধ বাইর করলেই আমরা ইলেকট্রন, আয়নীকরণ শক্তি বা তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রন আসক্তির মান বাইর করতে পারবো। যেমন একটু আগে আমি সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম এগুলো লিখছিলাম। তো এগুলোর ক্ষেত্রে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, এই চারটি মৌলের মধ্যে কোন মৌলের পারমাণবিক ব্যাসার্ধ কম, অথবা তড়িৎ ঋণাত্মকতা কার বেশি, অথবা আয়নীকরণ শক্তি কার বেশি, অথবা ইলেকট্রন আসক্তি কার বেশি। তো আমরা জানি এই মৌলগুলোর মধ্যে সিলিকনের আকার সবচেয়ে ছোট, যার কারণে এই সিলিকন এর তড়িৎ ঋণাত্মকতা, সিলিকনের আয়নীকরণ শক্তি, অথবা ইলেকট্রন আসক্তি বেশি। এটাকে একটু শর্টকাট টেকনিকে মনে রাখতে পারো তোমরা, যে নোট করে রাখতে পারো। নোটটা হচ্ছে পারমাণবিক আকার যার ছোট, তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রন আসক্তি, ও আয়নীকরণ শক্তি তাদের বেশি।
এই নোটটা তোমরা বানিয়ে রাখতে পারো, তাহলেই তোমরা যে কোনো তড়িৎ ঋণাত্মকতা চাক, আয়নীকরণ শক্তি চাক অথবা আয়নীকরণ বিভব অথবা ইলেকট্রন আসক্তি যেটা চাক না কেন সম্পূর্ণটাই তোমরা বাইর করতে পারবো। আশা করি আর কোনো সমস্যা না থাকারই কথা। তো বন্ধুরা, এই হচ্ছে পর্যায় সারণীর আলোচনা। যদি তোমাদের এর পরেও কোথাও কোনো জানার বিষয় থাকে তাহলে অবশ্যই কমেন্ট অথবা ইনবক্স করে জানাই দিতে পারো, কোনো সমস্যা নেই, আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব। পরবর্তী অধ্যায়ে তোমাদের গুরুত্বপূর্ণ একটি অধ্যায় নিয়ে আলোচনা করব, সেই পর্যন্ত তোমরা সাথে থাকবে। ধন্যবাদ। পর্যায় সারণী। একই পর্যায়ভুক্ত মৌলসমূহকে একই শ্রেণীভুক্ত করে মৌলসমূহের যে সারণী প্রচলিত তাকে পর্যায় সারণী বলা হয়। আবার বলি, একই পর্যায়ভুক্ত মৌলসমূহকে একই শ্রেণীভুক্ত করে মৌলসমূহের যে সারণী প্রচলিত তাকে পর্যায় সারণী বলা হয়। আশা করি সংজ্ঞাটা তোমরা স্ক্রিনশট দিয়ে নিয়ে রাখিয়ে দিবা। এখন আসি আমরা পর্যায় সারণী কিভাবে পড়ব। দেখো, আমি একটা ছক করে রাখছি এখানে। প্রথমে আমরা মৌলটা দেখবা, যে এখানে যে প্রতীক লিখছি অর্থাৎ এখানে হচ্ছে মৌলের পুরো নামের সংক্ষিপ্ত রূপটা। তাহলে দেখো, এখানে সোডিয়াম আমরা লিখছি Na, তার নিচে তোমাদের বইয়ে দেখবা ছোট করে ইংলিশে লিখে দেওয়া আছে সোডিয়াম। তো সোডিয়াম সংক্ষিপ্ত রূপে Na লেখা হয়। এইভাবে সম্পূর্ণ প্রতীকগুলো তোমরা পড়বা। তাহলে এটা হচ্ছে প্রতীক। ঠিক একইভাবে তার উপরের দিকে দেখবে একটা সংখ্যা লেখা আছে। এই সংখ্যাটা হচ্ছে ওই মৌলটি কত নম্বর গ্রুপে আছে সেই গ্রুপ। তার বাম পাশে দেখো একটা সংখ্যা লেখা আছে, এই সংখ্যাটা হচ্ছে তোমাদের পর্যায় সংখ্যা। বাম পাশে যে সংখ্যাটা আছে এটা হচ্ছে পর্যায় সংখ্যা। ঠিক একইভাবে মৌলটির উপরের দিকে একটা সংখ্যা লেখা আছে, এই সংখ্যাটা হচ্ছে পারমাণবিক সংখ্যা। আবার বলি, একই উপরের দিকে মৌলের উপরের দিকে বাম পাশে, ডান পাশে নয়, বাম পাশে যে সংখ্যাটা লেখা আছে এটা হচ্ছে পারমাণবিক সংখ্যা। ঠিক একইভাবে ডান পাশে উপরের দিকে একটি সংখ্যা লেখা আছে, এই সংখ্যাটা হচ্ছে পারমাণবিক ভর। অবশ্য তোমাদের অন্যান্য অধ্যায়ে গেলে দেখতে পারবা যে এই পারমাণবিক ভরটা উপরে না গিয়ে নিচে ডান দিকে বাম দিকে নিচ বরাবরও হতে পারে। তো এটার টেনশনের কিছু নেই, যেদিকেই থাক না কেন, যদি পারমাণবিক সংখ্যাটা সাধারণত কমই হয় আর পারমাণবিক ভরটা বেশি হয়। এতটুকু মনে রাখবা যে যেটা কম সেটা হচ্ছে পারমাণবিক সংখ্যা, আর বেশি যে মানটা আছে এটা হচ্ছে পারমাণবিক ভর সংখ্যা। এখন আমরা পর্যায় সারণীটা পড়বো কিভাবে। তোমরা তোমাদের বইয়ের মধ্যে দেখবা বাম পাশে ঠিক উপরের দিকে আছে হাইড্রোজেন 1 নম্বর। এরপর তার নিচে নিচে কিছু মৌল আছে, এই মৌলগুলো তারপরে আমরা পড়বো না, এটা হচ্ছে গ্রুপ ভিত্তিক। আগেই বলছি উপরের দিকে যে সংখ্যাটা আছে এটা গ্রুপ ভিত্তিক। এইভাবে তাহলে আমরা পড়বো কিভাবে, পর্যায়ভিত্তিক পড়বো। অর্থাৎ প্রথমে আছে দেখবা এই জায়গায় হাইড্রোজেন, তারপর একটু গ্যাপ চলে আসে, এই গ্যাপের পরে এখানে একটা মৌল আছে হিলিয়াম। তার মানে হাইড্রোজেন এখানে, মাঝখানে একটু গ্যাপ, তারপরে হচ্ছে হিলিয়াম 2 নম্বর পারমাণবিক সংখ্যা। এভাবে হাইড্রোজেন, হিলিয়াম, তারপর আবারও বাম দিক থেকে লিথিয়াম, বেরিলিয়াম, এভাবে আস্তে আস্তে তোমরা বাম দিক থেকে ডান দিকে পড়তে হবে। তো আসলে এটা হচ্ছে বাম দিক ডান দিক বলতে বাম থেকে ডান দিকে যে আমরা যাচ্ছি এটা হচ্ছে পর্যায়, এটাকে বলা হয় পর্যায়। পর্যায় সারণীতে 7টি পর্যায় এবং 18টি গ্রুপ বিদ্যমান। আবারও বলি, পর্যায় সারণীতে 7টি পর্যায় এবং 18টি গ্রুপ বিদ্যমান। প্রত্যেকটি পর্যায়ের মৌলগুলো বাম দিক থেকে শুরু হয়ে ডান দিক পর্যন্ত বিস্তৃত এবং গ্রুপ হচ্ছে উপর থেকে নিচ বরাবর। যেভাবে আমরা কলম দিয়ে যখন লেখি এইভাবে লম্বা বরাবর, তার মানে নিচে যদি আসি লম্বায় ধরছে এটা হচ্ছে গ্রুপ, আর কলম দিয়ে যখন আমরা বাম দিক থেকে ডান দিকে লিখি এটাকে আমরা মনে রাখবো পর্যায়। এই বিষয়টা তোমরা ভালো করে মনে রাখবা। এখন আমরা আসি দ্বিতীয় টপিকসে, পর্যায় সূত্র অথবা আধুনিক পর্যায় সূত্র। তো এই পর্যায় সারণীর যে মৌলগুলো আছে এগুলোকে সাজাতে গিয়ে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন মত দিচ্ছে। তারপর প্রথম যে মতটা গ্রহণীয় হয় সেটা হচ্ছে 1869 সালে রাশিয়ান বিজ্ঞানী মেন্ডেলিফের সূত্রটা।
এই রাশিয়ান বিজ্ঞানী মেন্ডেলিভ যে সূত্রটা প্রদান করেন এই সূত্রটাকে আমরা বলি পর্যায় সূত্র। রাশিয়ান বিজ্ঞানী মেন্ডেলিভ যে সূত্রটা প্রদান করেন সেটা হচ্ছে পর্যায় সূত্র। এই পর্যায় সূত্রটা হচ্ছে, আমি একটু লিখে দেই তাহলে তোমরা বুঝতে পারবা। বন্ধ